হ্যালো লার্নার, আমাদের ইউটিউব চ্যানেল WPSC DS 101-এ তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা আজকে আলোচনা করব এই প্ল্যাটফর্ম থেকে তোমরা দুটো সাবজেক্টের ওপর, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের ওপর সমস্ত রকমের ইনফরমেশন পাবে, যে দুটো সাবজেক্ট তোমাদের কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এবং যে প্রতিদিন আলোচনা হবে কি ডেসক্রিপটিভ কি MCQ। তো প্রত্যেকে কিন্তু স্টাডি করো, যেখানে সমস্যা হবে সেটা জিজ্ঞাসা করবে, কারণ জিজ্ঞাসা না করলে কিন্তু বোঝা যায় না। ঠিক আছে, অবশ্যই কিন্তু বলবে যেখানে সমস্যা হবে, যেখানে বুঝতে পারবে না কমেন্ট সেকশনে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর এখানে প্রত্যেককে বলা হচ্ছে যে দেখো, আমাদের আনএকাডেমি প্ল্যাটফর্মেও কিন্তু তোমরা লার্নিং অ্যাপস ডাউনলোড করে তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপস ডাউনলোড করো প্লে স্টোর থেকে। আর প্রতিদিন কিন্তু প্রচুর স্পেশাল ক্লাস এখানে করানো হয়। যে স্পেশাল ক্লাস কেন করানো হয়, যে আনএকাডেমি যে পেড কোর্স বা আমাদের যে সাবস্ক্রিপশন কোর্স রয়েছে সেটা কেমন হয়, কেমন ধরনের আলোচনা, কী কী পড়া উচিত, তো তার জন্য একটা ডেমোস্ট্রেশন হচ্ছে আমাদের ফ্রি স্পেশাল ক্লাস। তো প্রত্যেকে কিন্তু ফ্রি স্পেশাল ক্লাস জয়েন করো, ভালো লাগলে সাবস্ক্রিপশন কোর্সে জয়েন করো। সাবস্ক্রিপশন কোর্সে জয়েন করার সময় অবশ্যই রেফারেল কোডটা মনে রেখো, RAMIL। যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে এই কোডটা ব্যবহারের জন্য তোমরা 10% ডিসকাউন্ট পাবে। তো প্রথমেই আমরা এখানে আলোচনা করব আজকে প্রথম প্রশ্ন, যেটা দেখো সবই হচ্ছে বেসিক প্রশ্ন। দেখো, আর প্রত্যেক দিনে আমাদের আনএকাডেমিতে যে স্পেশাল ক্লাস হয় তার টাইম 10টা থেকে একটা রয়েছে, 7:30 থেকে একটা রয়েছে, ঠিক আছে, দেখে নেবে। আর এই কোডটা ব্যবহারের জন্য RAMIL এর জন্য তোমরা 10% ডিসকাউন্ট পাবে। অ্যাট হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেস হিন্দু মেলা ওয়াজ স্টার্টেড ইন দ্য 1867 বাই নবগোপাল মিত্র। তো এখানে ক্যালকাটা, দিল্লি এবং এলাহাবাদ, বারাণসী রয়েছে। আমরা জানি যে নবগোপাল মিত্র এবং তার এই হিন্দু মেলা, এই হিন্দু মেলাকে আমরা কি বলি, চৈত্র মাসে হতো, তো চৈত্র মেলা। তো হিন্দু মেলা কেন হয়, তো আমি জানি যে ওনার সাথে একটা লম্বা লিস্ট আছে ন্যাশনালিজমের, যেমন ধরো ন্যাশনাল জিমনাস্টিক, ন্যাশনাল সার্কাস, ন্যাশনাল স্কুল, ন্যাশনাল লাইব্রেরি। তো এগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাট হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেস হিন্দু মেলা ওয়াজ স্টার্টেড 1867 বাই নবগোপাল মিত্র। আমরা সবাই জানি ক্যালকাটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এক মিনিট, ক্যালকাটা হবে কারেক্ট আনসার। তো আমরা জানি যে হিন্দু মেলা কত সালে হয়, 1867-তে। এবং প্রধান অবজেক্টিভ কি ছিল এই মেলা, যাকে আমরা চৈত্র মাসে হতো তো চৈত্র মেলা বলি, অবজেক্টিভ হচ্ছে যে ন্যাশনালিজম গ্রো করা, কাদের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে। আর এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কাকে, ন্যাশনালিজমকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো এবার বিষয়টা হচ্ছে ন্যাশনালিজম মানে হচ্ছে যে জাতীয়তাবাদের জাগরণ, ঠিক আছে। তো তার জন্য আমরা কি দেখতে পাবো, যে ন্যাশনাল প্রাইড বা আমাদের যে জাতীয়করণ, বা আমরা বলতে পারি যে আমাদের যে সংস্কৃতি, যে স্বদেশী চিন্তাভাবনা, সেটাকে আরও বেশি বৃদ্ধি করা বাংলার ওপরে। তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্টিশন, মেনলি আমরা বাংলাতে যে জাতীয়তাবাদী আন্দোলন যেটা আমরা দেখতে পাই, আন্দোলনগুলো আমরা অনেক আগে থেকে পিজেন মুভমেন্ট বা ট্রাইবাল মুভমেন্ট আমরা দেখতে পাই বেঙ্গল প্রভিন্সে, কিন্তু যেটা বলা হয় অ্যাক্টিভ ন্যাশনালিজম গ্রো করা, এটা আমরা দেখতে পাই গ্রো হয়, এটা আমরা দেখতে পাই হচ্ছে পার্টিশন অফ বেঙ্গলের পর থেকে। কিন্তু এই 1867, এখানে আমরা জানি যে এই যে যখন উনি ন্যাশনাল পেপার এস্টাবলিশ করলেন, ঠিক আছে, ন্যাশনাল পেপার উনি কী করলেন, আর এই যে আমাদের যে হিন্দু মেলা যেটা, এটা তো হলো। আর তারপরে যেটা ন্যাশনাল পত্রিকা একটা, যেটা দেবেন্দ্রনাথ টেগোরের ফান্ড প্রোভাইড করতেন, যেখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি 1867-তে ইংলিশ উইকলি, বা যাকে আমরা বলি ন্যাশনাল পেপার এস্টাবলিশ করলেন, ঠিক আছে, ন্যাশনাল পেপার। তারপরে হচ্ছে 1868-এ যেটা করলেন উনি, ন্যাশনাল জিমনাস্টিক। এবং 1872 সালে যেটা হয় সেটা হচ্ছে ন্যাশনাল স্কুল এস্টাবলিশ করেন, ঠিক আছে। এবং এখানে যে ন্যাশনাল পেপার যেটা, এটা ছিল আমাদের কিন্তু কোনো ভার্নাকুলার না, এটা ছিল আমাদের ইংলিশ পত্রিকা, ঠিক আছে, ইংলিশ উইকলি। তো এখানে আমাদের আনসার কি হবে, এখানে আমাদের আনসার হবে ক্যালকাটা। নেক্সট আমরা কি দেখবো, দেখো নেক্সট হচ্ছে হিন্দু মেলা
was founded in 1867 in Calcutta by Nabagopal Mitra with the active support from the Tagore family. Tagore family supporte. The Hindu Mela was also Chaitra Mela আমরা বলি. It was largely product of the combined effort of the Rajnarayan Basu. এবার শুধু কি এর মধ্যে আমরা নবগোপাল মিত্রকে দেখতে পাই ফাউন্ডার হিসাবে? না, এখানে আমরা নবগোপাল মিত্র, রাজনারায়ণ বাসু, দ্বাজীন্দ্রনাথ টেগর এবং আমরা নবগোপাল মিত্রকে তার সাথে দেন, মানে এরা সবাই মিলে। কিন্তু উদ্যোক্তা কে ছিলেন? উদ্যোক্তা কিন্তু নবগোপাল, উদ্যোগকার ছিল নবগোপাল মিত্র। এম অফ দ্য হিন্দু মেলা টু ওয়াজ টু মেক দ্য পিপল অ্যাওয়ার অফ দ্য গ্লোরিজ অফ দ্য হিন্দু সিভিলাইজেশন, অবশ্যই ইনফ্লুয়েন্স দেম টু অ্যান্ড দ্য ফার্স্ট 3 অ্যানুয়াল গ্যাদারিং, ঠিক আছে, variously called চৈত্র মেলা, ন্যাশনাল ফেয়ার বাই অর্গানাইজার্স, এখানে আমরা বলি হেল্ড অন চৈত্র সংক্রান্তি, চৈত্র সংক্রান্তিতে কিন্তু এটা অ্যারেঞ্জ হতো। তো যাই হোক, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, এটাও আমাদের খুবই বেসিক প্রশ্ন। আর আমরা দেখতে পাচ্ছি এভরিডে ক্লাস টাইম আমাদের দেওয়া রয়েছে, যেটা স্পেশাল ক্লাস। প্রত্যেকে কিন্তু জয়েন করো, তোমাদের অনেক প্রফিট হবে, অনেক পিডিএফ পাবে। যে পিডিএফগুলো প্রত্যেক দিন যদি এত তোমরা ইনফরমেশন পেতে থাকো, তো একটা সময় তোমাদের কাছে একটা হিউজ কালেকশন হবে, যেখানে তোমরাই কিন্তু প্রফিট পাবে। তো প্রত্যেকে কিন্তু এখানে যে 4 জন আমরা এডুকেটর রয়েছি, আমাদের অরিজিৎ বাসু চৌধুরী স্যার পলিটি, রাহুল চক্রবর্তী স্যার পলিটি রয়েছেন, হিস্ট্রির জন্য দেবাশিস শাহ স্যার রয়েছেন এবং আমি রয়েছি। তো কোনো যদি অসুবিধা হয় সবার সঙ্গে কমেন্ট সেকশনে সবাইকে মেনশন করো, স্যারেরা নিশ্চয়ই, এবং আমিও চেষ্টা করব তোমাদের কোনো কনফিউশন থাকলে সলভ করার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন 2তে বলেছে, কোয়েশ্চেন 2তে বলেছে যে হুইচ অ্যামং দ্য ফলোইং অ্যাক্ট was known as the anarchical and revolutionary crime act 1919। তো আমরা দেখতে পাচ্ছি 4টে অপশন আছে, ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট আছে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট আছে, ইলবার্ট বিল আছে, রাওলাট অ্যাক্ট আছে। তো কোনটা হবে কারেক্ট আনসার, এটা আমাদের বলতে হবে। তো এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের কিন্তু আনসার হবে ইন্ডিয়া আর্মস অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ইলবার্ট বিল, রাওলাট অ্যাক্ট। তো আমরা সবাই জানি ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট কবে, এগুলো সবই হচ্ছে আমাদের আর্মস অ্যাক্ট, বা যেটাকে আমরা বলি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এবং আর্মস অ্যাক্ট যাকে আমরা বলি। তো আর্মস অ্যাক্ট হচ্ছে 1876, তারপরে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, ইলবার্ট বিল 1783, 84 এবং রাওলাট অ্যাক্ট যেটা আমাদের 1919। তাহলে এখানে আনসার কি হবে? ডি। যদি এই জন্যই বিষয়টা হচ্ছে যে এমসিকিউ যখনই করবে তার 4টে যে অপশন থাকে, সেই 4টে অপশনকে ভালো করে স্টাডি করবে, ঠিক আছে? কারণ একটা কোয়েশ্চেন থেকে তুমি 4 রকমের জিনিস তুমি জানতে পারবে, এবং কোয়েশ্চেনের প্যাটার্ন বা অপশন কিভাবে থাকতে পারে, অপশন দেওয়ার একটা প্যাটার্ন থাকে, একটা এক্সামে আমরা এক রকম প্যাটার্ন দেখি, ঠিক আছে? কি ধরনের অনেক পরীক্ষায় কি হয়, অপশনগুলোকে খুব কাছাকাছি রাখে, অনেক পরীক্ষায় সাধারণ যেমন থাকে তেমন রাখে, ঠিক আছে? বিভিন্ন রকম ভ্যারাইটি থাকে। তো সব রকম প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা সলভ করো, আর অবশ্যই কিন্তু কোয়েশ্চেন আনসারগুলো সলভ করো। আর একটা কোয়েশ্চেনে যদি 4টে অপশনকেই কিন্তু জানাটা আমার মনে হয় যেটা সব থেকে তোমরা হেল্প পাবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে রাওলাট অ্যাক্ট হবে কারেক্ট আনসার। রাওলাট অ্যাক্টকে আমরা কি বলি? এই যে পাশে যেগুলো তৈরি করে দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু খুব ভালো করে রিভিশন দেবে, কারণ এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি যে জালিয়ান রাওলাট অ্যাক্ট কি ছিল? একটা অ্যানার্কিক্যাল অ্যাক্ট, একটা গভর্নমেন্ট রিপ্রেশন পলিসি। আমরা জানি যে বারে সেই প্রথম আমরা দেখতে পেয়েছি রাওলাট অ্যাক্টেরই পূর্বসূরি হিসাবে কিছুদিন আগেই 1915 ডিফেন্স অ্যাক্ট, যেখানে গদরিস যারা ছিল তাদেরকে, প্রত্যেকটা গদরিস যারা ভারতবর্ষে এসেছিল রেভলিউশন বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় ন্যাশনাল মুভমেন্টের জন্য, ব্রিটিশকে ভারত ছাড়া করার জন্য উদ্দেশ্যে, ফার্স্ট লাহোর কনস্পিরেসি, তো সেখানে 241 জনকে গ্রেপ্তার করা হয় এইভাবে ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। তো তার আগে কি হয় আমরা দেখতে পেয়েছি বেঙ্গল রেগুলেশন অ্যাক্ট 1818 দেখতে পেয়েছি। তাহলে রাওলাট অ্যাক্ট কি ছিল? রাওলাট অ্যাক্ট তো সেই পরিস্থিতিটা কিসের ছিল? 14 থেকে 18। 14-র মধ্যে দুটো অ্যাক্ট আসে, একটা 15-এ আসে ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্ট, তার পরবর্তীকালে আবার 19-এ আসে আমাদের, কারণ ন্যাশনাল রেভলিউশন। তার মধ্যে আমরা দেখতে পাই কি এই রাওলাট অ্যাক্টকে ঘিরে, যেখানে সেই সময় গান্ধিয়ান মুভমেন্টও শুরু হয়ে যায়, গান্ধীজির আন্দোলনও শুরু হয়ে যায়, প্রত্যেকে কিন্তু সচেতন হয়ে যায় তাদের অধিকার নিয়ে, তাদের দাবি দাওয়া নিয়ে।
তো সেই পরিস্থিতিকে এবং যুদ্ধকালীন পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট কি করে, রিপ্রেশন পলিসি, কাকে রিপ্রেস করার চেষ্টা করে, ন্যাশনাল মুভমেন্টকে। তো সেখানে আমরা দেখতে পাই যে রাওলাট অ্যাক্ট পাস করা হয় ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল দিল্লি কত সালে, 21শে মার্চ পাস করা হয় 1919-এ। ইট এম্পাওয়ার্ড দ্য গভর্নমেন্ট টু put anyone behind the bars without trial and conviction in court law. It basically suspended the right of habeas corpus. The main purpose of enacting this act was supporting the activities of the revolutionaries. তো এখানে কিন্তু অবশ্যই মনে রাখবে, এখানে হেভিয়াস পারপাস, এই যে ধরো কেউ অপরাধ করেছে, তো তার অপরাধটা, তাকে অ্যারেস্ট করার পর তাকে বলার সুযোগ, যে বিচারপতির কাছে বা যিনি জাজ রয়েছে তার কাছে বলা, তার সামনে হাজির করা, তাকে বলতে দেওয়া সে কেন এরকম করেছে। তো এটাই করা যাবে না। এখানে গভর্নমেন্ট কি করবে, সন্দেহ হলেই সেই মানুষকে ধরে আনবে, কোনো উইদাউট ট্রায়ালে 2 বছর বন্ধ করে রাখতে পারে, তার প্রসঙ্গে বা তার সম্পর্কে যদি কোনো রকম প্রমাণ থাকে সেই প্রমাণও গ্র্যান্ট হবে না। তো এখানে ব্রিটিশাররা যেটা মনে করবে সেটাই করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে টার্নিং পয়েন্ট ইন দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, যেখানে আমরা দেখতে পাচ্ছি জালিয়ানওয়ালাবাগ, এপ্রিল 13, 1919। 1919-এ আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টমেন্ট ওয়াজ হাই ইন পাঞ্জাব আফটার দ্য রুথলেস ব্রিটিশ ডিরাইভ টু রিক্রুট সোলজার ফর ওয়ার্ল্ড ওয়ার 1, ফোর্স কন্ট্রিবিউশন ফর দ্য ওয়ার। আমরা জানি ব্রিটিশ এবং ভারতীয়দের জোর করা হচ্ছিল, বিশেষ করে ওখানে শিখ রেজিমেন্ট। এবার একটা সময়ের পর দেখা যায় যে ব্রিটিশারদের যে ব্যবহার ছিল যুদ্ধ সময়, যখন যুদ্ধ করতে যায় বিভিন্ন দেশ প্রদেশে ভারতীয় সেনারা, তো ব্রিটিশ গভর্নমেন্টের যে ব্যবহার ছিল সেখানে কিন্তু সেই জায়গায়, মানে সেখান থেকে কিন্তু ব্রিটিশ আর্মি, যেখানে আমাদের ইন্ডিয়ান আর্মি যারা শিখ রেজিমেন্ট, তারা কি হয়েছিল, অনেকেই ছিল যারা ব্রিটিশদের নেচার বুঝতে পারে, তাদের কাছ থেকে কোনো রকম সহযোগিতা তো পায় না, এবং তারা ফিরে এসে মনে করে যে এবার থেকে তারা নেক্সট টার্গেট কি করবে, ন্যাশনাল মুভমেন্টে যোগদান করবে। ঠিক আছে, এরকমও কিন্তু অনেকে তো জোর করে যুদ্ধে জয়েন করানো। March 30, 6th April, Gandhiji called countrywide হরতাল to protest against a Rowlatt Act 1919. Received tremendous response. কবে এসেছে আমাদের, কবে পাস হয়েছে, 21শে মার্চ পাস হয়ে গেছে। এগুলো সবসময় তোমাদের জিজ্ঞাসা করে, ক্রিপস মিশন কবে পাস করা হয়েছে, ক্যাবিনেট মিশন কবে পাস করা হয়েছে, কবে তারা রিপোর্ট কখন তাদের রেকমেন্ডেশন জানিয়েছে, ঠিক আছে, তাদের রেকমেন্ডেশন কি ছিল। তাহলে এগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। তো দেখা যাচ্ছে যে গান্ধীজি কিন্তু হরতাল ডেকেছে, প্রোটেস্ট ডেকেছে 9th এপ্রিল, রামনবমীর দিনে, হিন্দু মুসলিম solidarity in the celebration of unity during হরতাল ডে। পাঞ্জাব লিউটেন্যান্ট গভর্নর মাইকেল ডায়ার administered প্যানিকি এবং গান্ধীজি এন্ট্রি ইন্টু পাঞ্জাব ওয়াজ ব্যান। গান্ধীজির পাঞ্জাবে ঢোকাই বন্ধ করে দেয়। কে ছিলেন, পাঞ্জাবের লিউটেন্যান্ট গভর্নর ডায়ার ছিলেন। এবং 2 পপুলার লিডার্স অমৃতসরে, সৈফুদ্দিন কিচলু, সত্যপালকে অ্যারেস্ট করা হয়। তাহলে এটা কিন্তু আমাদের প্রধান। কবে করা হয় দুজনকে, 9th এপ্রিল করা হয়। এরপর 11th, continuation provocation by Britisher lead to mass demonstration in Lahore, Kashur এবং গুজরানওয়ালা। Police action in Amritsar lead to violence and the city law and order handed over the Brigadier General Dyer। 13th এপ্রিল সেই বৈশাখী দিবস, যেখানে আমরা বলি যে নববর্ষ হচ্ছে পাঞ্জাবের। তো সেই সময় কি হয়, যখন এই 2 অ্যারেস্ট নিয়ে প্রতিবাদ মিছিল শুরু হয়, তখন কি হয়, এই নিরস্ত্র লোকেদের ওপরে এই ছোট্ট উদ্যানের যে গেট বন্ধ করে গুলি চালনা করা হয়। 31শে মে, রবীন্দ্রনাথ টেগর was knighthood in protest. The country was now getting charged up to fight British rule. 14th October, British government forms a committee of inquiry into the event in Punjab. 19th November, appearing before the Hunter Committee set up to investigate the ghastly act, Dyer admitted that he acted so to strike terror not only in the city Amritsar but throughout Punjab. তো এখানে কিন্তু মনে রাখবে যে এখানে কত সালে কোন তারিখে কি হয়, ইম্পর্টেন্ট কোনটা, 6 তারিখ ইম্পর্টেন্ট, 9 তারিখ ইম্পর্টেন্ট,
এবং ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 31 তারিখ রবীন্দ্রনাথ টেগর নাইট উপাধি ত্যাগ করেন কবে, ঠিক আছে। নেক্সট এবার যেটা আমরা পড়বো, হু রোট লাইফ ডিভাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে অরবিন্দ ঘোষ, এবং অরবিন্দ ঘোষ সম্পর্কে তোমাদের অনেক প্রশ্ন কিন্তু তোমাদের দিতে পারে। আমরা জানি যে হয়তো এক্সট্রিমিস্ট ডাইরেক্ট লিডার হিসাবে, বা যেটাকে আমরা বলি যে ফিল্ডে যে যুদ্ধ করা, হয়তো এটা উনি করেননি, কিন্তু এক মিনিট, কিন্তু এখানে অরবিন্দ ঘোষের বিষয়টা কি ছিল, উনি কিন্তু নিও ন্যাশনালিজম, আমরা জানি যে অরবিন্দ ঘোষের, তারপরে এস এন ব্যানার্জি, লালবাল পাল, এদের প্রত্যেকের কিন্তু কন্ট্রিবিউশন ছিল। কোথায় ছিল? ছিল হচ্ছে আমাদের পার্টিশন অফ বেঙ্গলে। তো এখানে ওই সময় উনি একটা নতুন চিন্তা ভাবনা, যাকে আমরা বলি নিও ন্যাশনালিজম, ঠিক আছে। নিও ন্যাশনালিজমটা কি? দেখো এখানে তৎকালীন সময় যেটা অনুশীলন সমিতিতে আমরা দেখতে পেয়েছি রেভলিউশন, বিপ্লব, ঠিক আছে। কিন্তু নিও ন্যাশনালিজম কি বলছে, যেটা থ্রু প্যাসিভ রেজিস্ট্যান্স, যেটা আমরা আন্দোলন, প্রতিবাদ, মিছিল, ঠিক আছে, বয়কট, যেটাকে আমরা কি বলি যে ব্রিটিশারদের বিরোধিতা করা, ঠিক আছে, এগুলোকে এগিয়ে নিয়ে প্রতিবাদ করা, এটা হচ্ছে জাতীয়তাবাদের জাগরণ। তো এটা হচ্ছে নিও ন্যাশনালিজম মেন্টালিটি, যেটা অরবিন্দ ঘোষের ছিলেন। কিন্তু ডাইরেক্ট যেটা আমরা বলি গুলিগালা করা বা আন্দোলনে ফিল্ডে নামা, এটা কিন্তু আমরা দেখতে পাইনি অরবিন্দ ঘোষের সঙ্গে। তো এখানে আমাদের বি হবে অরবিন্দ ঘোষ। এখানে আমরা কি দেখতে পাবো, যে দ্য লাইফ ডিভাইন শ্রী অরবিন্দ ঘোষের প্রিন্সিপাল ফিলোসফি ওয়ার্ক, এর একটা দর্শন শাস্ত্র আমরা বলতে পারি। হি present a theory spiritual evolution which will culminate in the human being and the advent of the divine life on the earth. তো এখানে উনি কি করেছেন, স্পিরিচুয়াল এভলিউশন, বা আমরা বলতে পারি যে ধর্মীয় ভাবনা বা তত্ত্বের জাগরণ, ঠিক আছে, এবং সেখানে কিভাবে মানুষ কি করে নিজেকে, মানে যেমন ধরো যখন আমরা অনুশীলন সমিতি পড়ছি, তো অনুশীলন সমিতিতে আমি কি করেছি, তাদেরকে ভগবদ গীতা, তারপরে আনন্দমঠ, ঠিক আছে, এগুলো বঙ্কিমচন্দ্রের লেখা, এগুলো পড়ানো হতো। কেন, কিসের জন্য? তাদেরকে অ্যাক্টিভ রাখার জন্য। এবং দেখতে পাচ্ছি যে অরবিন্দ ঘোষের সাথে কি কি রিলেটেড, এবং তোমরা ভালো করে জানো, if love our country, if love my country is a crime, then I am a criminal. তো এই কথাটা কিন্তু উনি লিখেছিলেন অরবিন্দ ঘোষ, কিন্তু এটা বলেছিলেন, যদি বলে হু সেজ ইফ লাভ আওয়ার কান্ট্রি ইজ আ ক্রাইম দেন আই এম আ ক্রিমিনাল, তাহলে এটা বলেছিলেন কে? তাহলে কিন্তু চিত্তরঞ্জন দাস হবে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। এবং সব থেকে ইম্পর্টেন্ট, ওনার পলিটিক্যাল গুরু কে ছিলেন? ঠাকুর শাহ মহারাষ্ট্রের ছিলেন ওনার পলিটিক্যাল গুরু। তো অ্যাটেন্ড কংগ্রেস সেশন হেডেড বাই 1906 উনি জয়েন করেছিলেন কংগ্রেসের সেশন, যেখানে চারটে আদর্শকে ডিমান্ড করা হয়: স্বরাজ, স্বদেশী, বয়কট এবং ন্যাশনাল এডুকেশন। 1907 এর সুরাট সেশন হি লিড এক্সট্রিমিস্ট অ্যালং উইথ বাল গঙ্গাধর তিলক। 1908 এ অ্যারেস্ট আলিপুর বম ব্লাস্ট, এবং আমরা দেখতে পাচ্ছি আলিপুর বম কনস্পিরেসি কেসে, কিন্তু আলিপুর বম কনস্পিরেসি কেসে অ্যারেস্ট করলে কি হবে, ওনার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ ব্রিটিশারদের কাছে ছিল না। তো সেই জন্য কি করে ব্রিটিশাররা, কিন্তু দেখা যায় ব্রিটিশাররা কি করে, ব্রিটিশাররা কিন্তু এখানে যেখানে চিত্তরঞ্জন দাসের ডিফেন্সে কিন্তু ওনাকে ছেড়ে দেওয়া হয়, এবং ওনার সঙ্গে আরো যাদের ধরা হয়েছে, যেখানে আমরা দেখি ওনার ভাই বারীন্দ্র ঘোষ এবং উল্লাসকর দত্ত, এদের দুজনকে কিন্তু ফাঁসির অর্ডার। কিন্তু সেখান থেকে কি হয়, কেন এদের ফাঁসির অর্ডার দেয়, তার কারণ হচ্ছে এদের এগেনস্টে চার্জ ছিল বম মেকার, ঠিক আছে, মানে এক্সট্রিম ভায়োলেন্সের চার্জ ছিল, তো সেই জন্য ফাঁসির অর্ডার। তো সেখানে বারীন ঘোষকে তো উদ্ধার করা যেতে পারে, বাঁচানো যায়, যাবজ্জীবন হয় ওনার কালাপানি পোর্ট ব্লেয়ারে, এবং উল্লাসকর দত্তের কিন্তু কি হয়, ফাঁসি হয়, হ্যান্ড হয়। তো এখানে ওনার লেখা গ্রন্থগুলোর মধ্যে, পাবলিকেশনের মধ্যে কর্মযোগী ইন ইংলিশ, ধর্ম ইন বেঙ্গলি এবং আরিয়া ফিলোসফি ম্যাগাজিন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে দ্য কংগ্রেস ডিসাইডেড টু অবজার্ভ দ্য 26 জানুয়ারি অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে ইন মিটিং হেল্ড অ্যাট। তো আমরা জানি যে 26শে জানুয়ারি ইন্ডিপেন্ডেন্স ডে পালন হয়। এখানে আমাদের আনসার কি হবে, লাহোর হবে কারেক্ট আনসার, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে
19 December 1929 passed the historic Purno Swaraj Total Independence Resolution, a public declaration যেটা আমরা দেখতে পাচ্ছি যে 26 জানুয়ারি 1930 urge with the Congress party urge Indians to celebrate Independence Day। আচ্ছা, এবার তুমি যদি বলবে যে কেন তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে তো আমাদের 15th অগস্ট ছিল, ভালো করে এই জায়গাটা বোঝো, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে তো 15th অগস্ট ছিল না, সরি 15th অগস্ট, ঠিক আছে, এবং 26 জানুয়ারি আমাদের রিপাবলিকান ডে। তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে বলছে কেন, এই দিনটাতেই কেন রাখা হয়েছে 26শে জানুয়ারি, যে দিনটাতে প্রথম স্বাধীনতার দিবস পালন করা হয়? তার কারণ 1929-এ কংগ্রেস অ্যাডপ্ট করে কি পূর্ণ স্বরাজ। যখন 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি তখন পূর্ণ স্বাধীনতার দ্বারা কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করি না, আমরা কিন্তু কিসের মাধ্যমে করি, ডোমিনিয়ন স্ট্যাটাসের মাধ্যমে করি, ঠিক আছে। এবং সেটা গিয়ে আমাদের 26শে জানুয়ারি আমাদের ওন কনস্টিটিউশন হয় আসে, এবং এই দিনটাতে যেখানে প্রথম পূর্ণ স্বরাজ, তার কারণ হচ্ছে যেটা আমাদের ছিল 15th অগস্ট 1947, আমরা তো পূর্ণ স্বরাজের মাধ্যমে স্বাধীনতা পাইনি। তোমাদের এটা প্রশ্ন দেয় কেন 26শে জানুয়ারি রাখা হয়, কারণ এই 26শে জানুয়ারি প্রথম ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয়। আর পাস পূর্ণ স্বরাজ পাস কবে করা হয়, 19 ডিসেম্বর 1929। তাহলে এগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। নেক্সট যেটা আমরা আলোচনা করব, প্রতিদিন আমরা ক্লাস নিচ্ছি, ক্লাস ভালো লাগলে প্রত্যেকে কিন্তু আনএকাডেমি লার্নিং অ্যাপস ডাউনলোড করো, আনএকাডেমিতে চলে এসো। যদি তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপসে জয়েন না করো বা ক্লাস না করো, তাহলে এই যে প্রতিদিন যে স্টাডি মেটেরিয়াল সেটা কিন্তু তোমরা পাবে না ইউটিউবের মাধ্যমে। তো তার জন্য কিন্তু স্পেশাল ক্লাস তোমায় জয়েন করতে হবে। জয়েন করলে কিন্তু তোমাদেরই কিন্তু পরিশ্রম, যেটা বলা হয় সব রেডি প্রোডাক্ট, পরিশ্রম সবসময় বেশি করতে হবে, পরিশ্রম বেশি না করলে কখনো পরীক্ষায় পাওয়া যায় না, ভালো রেজাল্ট করা যায় না। তো তোমাদের এক্সামে সাকসেসফুল হতে গেলে পরিশ্রম করতে হবে, কিন্তু যেটা আমার বলা হয়েছে যে মেটেরিয়াল কিন্তু রেডি পাবে, এবং ডেসক্রিপশন বা ডেসক্রিপটিভ মেটেরিয়াল কিন্তু তুমি সাবস্ক্রিপশন কোর্সে পাবে। প্রত্যেকে কিন্তু জয়েন করো, ঠিক আছে। কোনো রকম যদি অসুবিধা হয়, কোনো কোয়েশ্চেন নিয়ে যদি কোনো কোয়ারি থাকে জিজ্ঞাসা করো। আর যখন জয়েন করবে, যদি আমার ক্লাস বা আমার পড়ানো তোমাদের ভালো লাগে, তাহলে এই কোডটা ইউজ করো 10% ডিসকাউন্টের জন্য। নেক্সট এটা বলেছে when was আজাদ হিন্দ ফৌজ ফর্মড, তাহলে বলেছে আজাদ হিন্দ ফৌজ কবে গঠন হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 11th মে আছে, 1st সেপ্টেম্বর আছে, 1st অক্টোবর আছে, আর 10th অগস্ট আছে। তো 1st সেপ্টেম্বর 1942 হবে কারেক্ট আনসার, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে আজাদ হিন্দ মিন্স কি, আজাদ হিন্দ ফৌজ, এখানে আমরা জানি যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে আজাদ হিন্দ ফৌজের ফাউন্ডার বলা হয়, কিন্তু এখানে ওই যে INA আর IIL নিয়ে আজাদ হিন্দ একটি বাহিনী গঠন করে দুটো গোষ্ঠীকে নিয়ে, সেটা অনেক জায়গাতে কিন্তু রাসবিহারী ঘোষ এবং সুভাষচন্দ্র বোস, ক্যাপ্টেন মোহন সিং এদেরকেই বলা হয়। Formed by Indian nationalists 1942 during World War II. It was formed through Japanese support. আজাদ হিন্দ ফৌজে সাপোর্ট কারা করেছে, জাপানিজরা। ফাউন্ডার কে, ফাউন্ড কবে হয়, অগস্ট 1942 তে। মোটো কি, মোটো হচ্ছে ইতেহাদ ইতমাদ और কুরবানি, অর্থাৎ ইউনিটি ফেথ অ্যান্ড স্যাক্রিফাইস ইন উর্দু, ঠিক আছে। ইতেহাদ, ইউনিটি, ইতমাদ, ফেথ অ্যান্ড কুরবানি হচ্ছে স্যাক্রিফাইস। তো চিফ অফ স্টাফ, স্টাফদের মধ্যে যত অফিসিয়ালস ছিলেন সেই স্টাফদের হেড কে ছিলেন, জগন্নাথ রাও ভোসলে। অ্যান্ড নোটেবল কমান্ডার্স কারা কারা ছিলেন, কমান্ডার্স ছিলেন কিন্তু আমাদের মোহন সিং, গুরবক্স সিং ধিলন, শাহনওয়াজ খান, প্রেম সাহগাল। এবং রোল, এখানে কি ধরনের যুদ্ধ আজাদ হিন্দ বাহিনী গ্রহণ করে, গরিলা ওয়ারফেয়ার, ইনফ্যান্ট্রি মানে পদচারী আর্মি যাকে আমরা বলি, এবং স্পেশাল অপারেশনের মাধ্যমে এইভাবে কিন্তু করে। তো যাই হোক, নেক্সট এই যে প্রশ্নটা আমরা আলোচনা করবো, এখানে আজাদ হিন্দ ফৌজ নিয়ে কিছু ইনফরমেশন আছে, যেমন ফ্রি ইন্ডিয়া বা আজাদ হিন্দ
প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, দেখো বাহিনী, আজাদ হিন্দ বাহিনী গঠন হয় কবে, তাহলে বললে কি হবে, তাহলে অগস্ট 1942। কিন্তু প্রভিন্সিয়াল আজাদ হিন্দ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট কবে ফর্ম হয়, তাহলে 21শে অক্টোবর 1943 হবে, সুভাষচন্দ্র বোস হবে কারেক্ট আনসার। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ইটস ব্লাড অ্যালোন দ্যাট ক্যান পে দ্য প্রাইস, যেটাকে আমরা বলি যে স্বাধীনতা, যেটা বিখ্যাত কোটেশন সুভাষচন্দ্র বোসের মুখে মুখে কথায় কথায় আমরা বলি, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং gave greater legitimacy to the Indian given limited jurisdiction over Andaman and Nicobar Island which were renamed Shahid and Swaraj respectively, ঠিক আছে। এবং এস্টাবলিশ আমরা দেখতে পাচ্ছি ইম্পেরিয়াল জাপান। তো এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। আফটার ইটস ফরমেশন দ্য আজাদ হিন্দ ফৌজ ডিক্লেয়ার্ড এগেনস্ট অ্যাংলো আমেরিকান, এবং অ্যালিড উইথ অ্যাংলো আমেরিকানের অপোজ করেছে, এবং ইন্দো বার্মার সাপোর্ট করেছে মিত্র শক্তি। তাহলে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, যেখানে সমস্যা হবে অবশ্যই বলবে। নেক্সট যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এটাও খুব কমন বেসিক প্রশ্ন, সহজ প্রশ্ন। আর তোমাদের রেলওয়ে বা আদার্স যে এক্সামগুলো রয়েছে, যেমন এসএসসি 10+2, এই এক্সামগুলোর জন্য কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু সবসময় থাকে। তো ফার্স্ট রেলওয়ে লাইন ইন্ডিয়া অপারেশনালাইজড ইন 1853 বিটুইন বম্বে থানে, আর যদি 1854 বলে তাহলে হবে আমাদের কি, হাওড়া হুগলি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। দ্য কান্ট্রিজ ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন হুইচ রেন বিটুইন বম্বেজ বোরি বান্দ্রা স্টেশন, বোরি বান্দ্রা স্টেশন অ্যান্ড থানে 16th এপ্রিল 1853-তে, ডেডিকেটেড লর্ড ডালহৌসি। তখন ট্রেনের বগি কত ছিল, 14টা বগি নিয়ে লোকোমোটিভ শুরু হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি লোকোমোটিভসের নাম সাহিব সিন সুলতান, সাহিব সিন সুলতান, 3টে শুরু হয়। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। তো যাই হোক, যেটা প্রত্যেককে বলা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত আনএকাডেমি প্লাসে তোমরা জয়েন করোনি, তারা প্রত্যেকে প্লাসে জয়েন করো। আর প্রত্যেককে বলা হচ্ছে যে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর কিন্তু শেয়ার করবে ক্লাসটাকে, ঠিক আছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর অবশ্যই ক্লাসটা লাইক করবে। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে চ্যানেলকে, আর বেল আইকন কিন্তু প্রেস করবে নোটিফিকেশন পাওয়ার জন্য, যে কখন কোন ক্লাস থাকছে নোটিফিকেশনের জন্য। আর এই প্রত্যেকটা ক্লাস কিন্তু রেগুলার করো, যে যে ইনফরমেশনগুলো পাচ্ছ সেগুলো লিখে রাখো, ঠিক আছে। এটা তোমাদের জন্য কিন্তু হেল্প হবে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন 7-এ বলেছে দ্য নেম অফ দ্য শিপ ওয়ার রয়্যাল ইন্ডিয়ান নেভি রিভোল্ট অরিজিনেটেড, কোনখান থেকে শুরু হয়েছে, আমাদের নৌ বিদ্রোহ যেটাকে আমরা বলি। তো আমরা দেখতে পাচ্ছি তলওয়ার জাহাজ থেকে, কোথা থেকে, তলওয়ার। এবং আমরা জানি যে ক্যালকাটা, করাচি, বিশাখাপত্তনম, যত কোস্টাল রিজিয়নগুলো, এখান থেকে বম্বে, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমাদের শুরু হয় কিন্তু এই নৌ বিদ্রোহ। এবং এই নৌ বিদ্রোহের কিন্তু আমরা জানি যে ডিসক্রিমিনেশন পলিসি যেটা কাদের ছিল, ব্রিটিশারদের, স্যালারি পেমেন্ট নিয়ে, খাদ্য খাবার নিয়ে, ঠিক আছে, বাজে খাদ্য খাবার দেওয়া হতো, একই র্যাঙ্কের জন্য ভারতীয়দের একরকম পে করা হতো, ইউরোপিয়ানদের একরকম পে করা হতো। তো এগুলোর বিরোধিতা করেছে, কিন্তু এই নৌ বিদ্রোহ কিন্তু সবাই, সমস্ত দল কিন্তু সাপোর্ট করেন। নৌ বিদ্রোহ কোন প্রেক্ষাপটে, 1946। 1946 কেন ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আমাদের কনস্টিটিউশন আসার সময়, ঠিক আছে, আর কিছু আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে এবার ব্রিটিশ গভর্নমেন্টের প্রপোজাল আসবে। তো সেই মুহূর্তে কিন্তু না কংগ্রেস চেয়েছে না মুসলিম লীগ চেয়েছে কোনো বিরোধী প্রতিবাদ শুরু হোক, প্রতিবাদ মিছিল। তো তার জন্য কিন্তু এখানে এই পুরো আন্দোলনকে কিন্তু সাপোর্ট করেছিল কিন্তু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। আর কারা বন্ধ করতে বলে বা কারা মিউচুয়াল করে কথাবার্তার মাধ্যমে, তো সেখানে আমরা জানি যে কংগ্রেস পার্টি এবং মুসলিম লীগ উভয় বলেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি বারবারিক এক্সপ্লয়টেশন অফ অপারেশন অফ দ্য ইন্ডিয়ান পিপল বাই দ্য ব্রিটিশ কলোনি অ্যান্ড এনার্জ দ্য সেলার্স, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু মনে রাখবে। আর জাহাজের নাম হচ্ছে তলবার। তো আজকে এইটুকু পর্যন্ত থাকলো, আগামী দিন তোমাদের প্রত্যেকের সাথে আবার আলোচনা হবে অন্য কোনো টপিক নিয়ে। তো তার আগে প্রত্যেকে কিন্তু লাইক করো, কমেন্ট করো, বেল আইকন প্রেস করো, আর সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে। থ্যাংক ইউ।